ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামাতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। ইতালি যাওয়ার সময় মাফিয়ার গুলিতে 3 বাংলাদেশি নিহত। হত্যার পর সমুদ্রে ফেলে দেওয়া হয় লাশ। মাদারীপুরে মাতম, দালালের বিচার দাবি। এবং গাজীপুরে আগুনে পুড়ল কয়েল কারখানা। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। নিয়ম না মেনে কেমিক্যাল ব্যবহারে অগ্নিকাণ্ড। বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। জনপদের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি এসপি বদলি চায় জামাত। আচরণবিধি মানাতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 6টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। বলেন, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করে একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়, কারণ এটা খুব মসৃণ বাস্তবতা না। তো একদম ইগনোর করে যাওয়া সম্ভব না বাস্তবতাটা। সব দিক থেকে বাস্তবতা আছে, সামাজিক বাস্তবতা আছে। সুতরাং সবকিছু নিয়ে, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ইনশাআল্লাহ সাকসেসফুলি আমরা আগাতে পেরেছি। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন। আচরণবিধি সংশোধনের প্রশ্নে সবাই একই সুরে কথা বলেন। এই আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? কোর্টটা কে নির্ধারণ করবে? হু উইল ডিটারমিন দ্য ফোরাম? এই আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল। নির্বাচনী আমেজ বলতে আমরা পোস্টারিং বুঝি, আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি। এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসিএসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে বদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো। বিকেলে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। একটি মহল শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি ৩৬ দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন ডক্টর ইউনূস। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। What does an officer in army do in a situation of uprising? I'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand. Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর ইউনূস। The time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, in law enforcing agencies, all types. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। এ সময় তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। দিল্লিতে অনুষ্ঠিত 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনের আগে এই সাক্ষাতে আঞ্চলিক সহযোগিতা, CSCর অগ্রগতি এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। দুই প্রতিবেশী দেশের চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে
এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এই বছরের ৭ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিয়ম বহির্ভূতভাবে কারখানায় কেমিক্যাল ব্যবহারে বারবার এমন অগ্নিকাণ্ড হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের, আর প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে ব্যবসায়ীর স্বপ্ন। বুধবার দুপুর 1টা গাজীপুরের বাঘের বাজারের স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার শ্রমিকরা যখন লাঞ্চের বিরতিতে বের হবেন, ঠিক তখনই হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভাতে চেষ্টা করেন। ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জেলায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা একের পর এক কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ স্থানীয়দের। মোটামুটি মানে ফ্যাক্টরি নিয়ম কানুন একটু কমই মানা হয়, আমি যতটুকু দেখতেছি। আশেপাশে অনেক সাইডে ছিল, ওই সাইডে প্রথমে ধরছে, ওই সাইডে ধরার পরে এখন এই সাইডে আসছে। ফায়ার সার্ভিস জানায় কারখানাটির ভেতরে ব্যাপক পরিমাণে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়, আর পাশেই ফিলিং স্টেশন থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। ফিলিং স্টেশনে আগুনটা ছড়ায় গেলে তো আমরা তাহলে আরো ভয়াবহ হতে পারতো। 3টাতে আগুনটা বিশাল বড় ফ্লাশ ওভার হয়ে ব্যাপক অবস্থা ধারণ করেছে। স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানির কেমিক্যাল ব্যবহারের লাইসেন্স নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান থাকা দরকার, সেই সেফটি প্ল্যান তাদের ছিল না, এবং তার যে লাইসেন্স ছিল, লাইসেন্সটা আমাদের যে ইন্সপেক্টর নোটিশ প্রদান করছে যে আপনাদের যে এই ধরনের যে অবস্থাপনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ আকার ধারণ করতে পক্ষে তাকে আমাদের নোটিশ দেওয়া আছে। আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তাকে নবায়ন করা হয় নাই। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব। গোপালগঞ্জে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার বড়ইহাটি গ্রামের 5ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন শেখ প্রতিবেশীর উঠানে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সঙ্গে বিবাদে জড়ায় সে। এই সময় ভেঙে যায় রিফাতের ব্যাট। এতে ক্ষিপ্ত হয়ে ভাঙা ব্যাটের ধারালো অংশ দিয়ে ইয়াসিনের গলায় কোপ দেয় রিফাত। গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যায় ইয়াসিন। নিহত ইয়াসিন বড়ইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পরিবারে চলছে মাতম। দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল 3 যুবকের। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় 22 লাখ টাকায়। তবে ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকে বাড়তি 18 লাখ টাকা আদায় করা হয়। সবশেষ 1 নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। মঙ্গলবার এই খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চালাম না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালাতো তাহলে তো আমার ভাই বাঁচা থাকতো। মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিদ শেখ। 3 যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেয়া হয় সাগরে। সুস্থ দাবি করে আর কি, যার সঠিক বিচার দেওয়া হয় আর কি। তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের।
আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি। এর আগেও এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় অভিযানে অস্ত্র, গুলি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 1 নলা বন্দুক, 2 রাউন্ড গুলি, 2টি পিস্তলের ম্যাগাজিন ও 3টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি করতে বলে জানায় পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের রাউজানে 17টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে 10 থেকে 12টিই রাজনৈতিক। এরপর থেকে আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার নোয়াপাড়া থেকে গ্রেফতার করা হয় জহির আহমদকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন। এছাড়া বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা একটি 1 নলা বন্দুক ও 3টি কার্তুজও উদ্ধার করে পুলিশ। পরে পটিয়ার হাইতগাঁও মাইজপাড়া এলাকা থেকে জহিরের সহযোগী সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জহির আহমেদের দেখানো মতে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সে জানায় এই অস্ত্রের প্রকৃত মালিক হচ্ছেন তার মেয়ে জামাই সাকিব আহমেদ। পটিয়া থানার সহযোগিতায় তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয়। নভেম্বরে শুধু রাউজানেই অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র 16টি, দেশীয় অস্ত্র 8টি, 75 রাউন্ড গুলি ও 24টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো ব্যবহার করে গ্রেফতারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি করত বলে জানায় পুলিশ। তারা বিভিন্ন ব্যক্তিরকে শোডাউন করার জন্য, এই চাঁদাবাজি করার জন্য এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে। আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে 5টি মামলা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়। শিল্পের কাঁচা মালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকোলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ। গত 2 মাসেই 2টি চালানে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, আবার স্বাদে চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি। প্রকৃততে এগুলো চিনি নয় কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এ কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে, যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে 2টি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16ই সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। এছাড়াও অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লোমেট আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে বৈধ পথে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে ঘন চিনি আমদানির চেষ্টা চলছে। ইতিমধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং সিএনএফ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউসের অনুসন্ধানী দল। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কাস্টম কর্মকর্তা। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে
তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সাধারণ চিনির তুলনায় মিষ্টিগুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কনডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। ঘন চিনির তৈরি খাবারে শিশুদের ক্যান্সার, কিডনি এবং লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত চিকিৎসকদের। বাচ্চাদের যে ট্রুলি যে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি সাধারণ চিনি 110 থেকে 115 টাকায় বিক্রি হলো। প্রস্তুতকারক দেশ চীনে ঘন চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 365 টাকায়। কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয়, খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে 4 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের মাসুমাবাদ, বানিয়াদি, মিঠাবো, লক্ষাযাত্রাবাড়ি এলাকার 4টি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় 3 কিলোমিটার এলাকার 200 বাড়ির 4 শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 400 ফুট অবৈধ পাইপ সহ বিপুল সংখ্যক রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগ বন্ধে মূল বিতরণ লাইন থেকে নেওয়া সংযোগ স্থলগুলো গ্রাইন্ডিং মেশিন দিয়ে অপসারণ করা হয়। জনপদে সময়। শীতের আবহ উত্তরের জেলা রাজশাহীতে। এ সময় ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি থাকছে 20 থেকে 30 জন রোগী। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। জ্বর, পেটে ব্যথা, বমি সহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে 4 দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটাতে ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনই বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। এবং 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সবাই।